ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা দিল্লি সুলতানে দুটা শেষ সাম্রাজ্য অর্থাৎ আমরা আজকে লোদি বংশ পড়ব, বাকি আগে পড়ে এসেছি আমরা। তো এই লোদি বংশ আমরা লাস্ট ক্লাসে দেখলাম যে 1451 খ্রিস্টাব্দে 1451 খ্রিস্টাব্দে কী হয়েছিল না হচ্ছে আলাউদ্দিন আরম শাহকে বহুল্য লোদি পরাজিত করেছেন এবং দিল্লি কিন্তু কী করছেন, দখল করে নিচ্ছেন। এবং এই দিল্লির ক্ষমতা সেটা কার হাতে চলে আসছে, পুরোপুরি আফগানদের হাতে কিন্তু হ্যান্ড ওভার হয়ে যাচ্ছে এই লোদি বংশ বহুল্য লোদি থেকে। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট পয়েন্টে কি দেওয়া আছে যে লোদি বংশ ছিল কি আফগান জাতির। আমরা আগে বললাম আফগান জাতির হচ্ছে লোদি বংশ এবং এরাই ছিল প্রথম আফগান বংশ। বাকিগুলো কি ছিল, বাকিগুলো কিন্তু কেউ কিন্তু আফগান থাকেনি, তাই না? আমরা যে পড়লাম দাস বংশ, ঠিক আছে, খলজি বংশ, তুগলক বংশ এবং সৈয়দ বংশ, এগুলো সবগুলো ছিল তুর্কি জাতি, কিন্তু লোদি বংশ হলো কি না আফগান জাতি। ওকে, এবং লোদি বংশ ছিল দিল্লির যে সুলতানি সাম্রাজ্য শেষ যে বংশ, তার নাম হচ্ছে লোদি বংশ। এরপরে আমরা কি আসবো, এরপরে আমরা পড়বো যে 1556 খ্রিস্টাব্দে লোদি বংশ কী হচ্ছে না শেষ হয়ে যাচ্ছে পানিপথের, দিল্লি সুলতানের মানে শেষ হচ্ছে পানিপথের যে প্রথম যুদ্ধ বাবরের সঙ্গে ইব্রাহিম লোদি হবে, সেই লোদি বংশ শেষ সম্রাট যে হবে ইব্রাহিম লোদিকে পরাজিত করে কিন্তু বাবর সিংহাসনে বসছেন এবং মোগল সাম্রাজ্যের স্থাপন এখান থেকে হবে। ওকে, তো দিল্লি পরীক্ষায় কোশ্চেন পড়ে যে লোদি বংশ দিল্লির শেষ সুলতানি কিন্তু সাম্রাজ্য, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে আসছে দেখো সিংহাসনে বসছেন কে বললাম, বহুল্য লোদি। ঠিক আছে, এই লোদি কি না হচ্ছে 1451 থেকে 1489 খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনে কিন্তু বসেছিলেন। এরপর দেখো তিনি কিন্তু লোদি বংশ স্থাপন করছেন, কে না বহুল্য লোদি কিন্তু লোদি বংশ স্থাপন করছেন এবং তিনি কি করছেন না জৈনপুর কিন্তু দখল করছেন। পরীক্ষায় কোশ্চেন পড়ে জৈনপুর দখল কে করেন না, এখানে কিন্তু করবে না হচ্ছে না বহুল্য লোদি। ওকে, এবং 34 বছর তিনি কিন্তু কি করেছিলেন, রাজত্ব করেছিলেন। 34 ইয়ার্স 34 বছর কিন্তু রাজত্ব কিন্তু তিনি করেছিলেন। এই জন্য বললাম যে সুলতান হিসাবে সবথেকে বেশি দিন যদি রাজত্ব কেউ করে থাকে দিল্লির সালতানাত বংশের, সেটা হচ্ছে কে না বহুল্য লোদি, এবং তিনি 1489 খ্রিস্টাব্দে কিন্তু মারা যাচ্ছে। এরপরে যিনি সিংহাসনে বসবেন তার নাম হচ্ছে তার ছেলে সিকান্দার লোদি। তিনি সিংহাসনে বসবেন 1489 থেকে 1517 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে দেখো সিকান্দার লোদি যখনই তার পিতা বহুল্য লোদি মারা যাচ্ছে, এরপর সিংহাসনে বসছেন সিকান্দার লোদি এবং নিজাম খান নামে তিনি কিন্তু পরিচিত ছিলেন। ওকে, এবং সিকান্দার লোদিকে বলা হয় লোদি বংশের শ্রেষ্ঠ শাসক কিন্তু অবশ্যই বলা হয়। সিংহাসনে বসার পর তিনি উপাধি নেয় কি, সিকান্দার শাহ কিন্তু উপাধি নেয়। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পারপাসে। সিকান্দার শাহ উপাধি কে গ্রহণ করেন, অ্যান্সার করবে সিকান্দার লোদি। এরপর 1504 খ্রিস্টাব্দে কী করছে না আগ্রা শহর কিন্তু স্থাপন করছেন এবং 1506 খ্রিস্টাব্দে সেখানেই অর্থাৎ আগ্রাতে কী হচ্ছে তার রাজধানী কিন্তু স্থাপন করলেন। ওকে, এই যে এবং ইনি জমি মাপার জন্য গজ ই সিকান্দার ব্যবহার করতেন। এটা লিখে রাখবে, গজ ই সিকান্দারি। ঠিক আছে, এটা কিন্তু তিনি কী করতেন, ব্যবহার করতেন। ওকে, 1504 খ্রিস্টাব্দে বললাম যে আগ্রা শহর স্থাপন করছেন এবং 1506 খ্রিস্টাব্দে রাজধানী স্থাপন করছেন। এবং দেখো জাকাত সিস্টেম, এটা জাকাত সিস্টেমটা অবলুপ্তি করলো। ঠিক আছে, জাকাত সিস্টেমটাকে চালু করেছিল, এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে ফিরোজ শাহ তুগলক 4টা যে কর চালু করেছিলেন তার মধ্যে জাকাত ছিল, সেই জাকাতটাকে কি করলেন না অবলুপ্তি করলেন বা রাখলেন না, সেটা হচ্ছে কে না সিকান্দার লোদি। ওকে, এখানে দেখো ভক্তি যুগের যে সন্ত কবির দাস, ঠিক আছে, তিনি কিন্তু এই সিকান্দার লোদির সমসাময়িক ছিলেন। তিনি গুলরাখি নামে অনেক কবিতা কিন্তু লিখেছিলেন, কি না ফরাসি ভাষায় বা ফার্সি ভাষায় তিনি কবিতা লিখতেন। পরীক্ষায় কোশ্চেন পড়ে যে গুলরাখি কার ছদ্মনাম, অ্যান্সার লিখবে সিকান্দার লোদি। ওকে, এরপর দেখো তিনি কি করেছিলেন না হচ্ছে মত কি মসজিদ নির্মাণ করেছিলেন এবং কুতুব মিনার রিপেয়ার করেছিলেন। ঠিক আছে, কুতুব মিনার কিন্তু রিপেয়ার করেছিলেন সিকান্দার লোদি, কিন্তু কুতুব মিনার কমপ্লিট কে করেছিলেন যদি বলে কোশ্চেন, তাহলে কি হবে, ইলতুৎমিশ হবে। ওকে, এগুলো কিন্তু খেয়াল করবে। এরপরে সিংহাসনে বসবে না সিকান্দার লোদির যে ছেলে, সে হচ্ছে ইব্রাহিম লোদি, এবং এই ইব্রাহিম লোদির সম্পর্কেই আমরা কিন্তু জানবো। তাহলে আমরা লোদি বংশে দুটো বহুল্য লোদি এবং সিকান্দার লোদির সম্পর্কে জানলাম। এই সিকান্দার লোদি কিন্তু বললাম যে শ্রেষ্ঠ কিন্তু শাসক সিকান্দার লোদি। ওকে, পরীক্ষা অনেকবার কোশ্চেন পড়েছে শ্রেষ্ঠ শাসক কাকে বলা হয়, নিজাম খাঁর উপাধি কী। ঠিক আছে, আগ্রা শহরকে স্থাপন করেন, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে,
ওকে, কবির কাজ সমসাময়িক ছিলেন, এটাও ইম্পর্টেন্ট। কুতুব মিনারকে রিপেয়ার করেন এবং মক্কি মসজিদকে নির্মাণ করেন এবং গুলরাখি, এই গুলরাখিটা কিন্তু অবশ্যই খেয়াল করবে, এবং যে কবিতাগুলো লিখতেন সেটা হচ্ছে ফার্সি ভাষায় বা ফরাসি ভাষায় কিন্তু লিখতেন। ওকে, এরপরে আমরা পড়বো সিকান্দর লোদি। চলো সিকান্দর লোদি সম্পর্কে আলোচনা করি। এরপর দেখো, সিকান্দর লোদির মৃত্যুর পর তার ছেলে ইব্রাহিম লোদি সিংহাসনে বসছেন 1517 খ্রিস্টাব্দে। এই 1517 খ্রিস্টাব্দে যখন সিংহাসনে বসছেন, তখন উত্তর ভারতের যে বিজয়নগর সাম্রাজ্যের রাজা কৃষ্ণদেব রায় কিন্তু তার ছিলেন সমসাময়িক। বুঝলে, এই দেখো 1500 উত্তর ভারতের যে রাজা কৃষ্ণদেব রায় তিনি ছিলেন সমসাময়িক। ওকে, তাহলে সিকান্দর লোদির ছেলে ছিলেন, এবং 1 মিনিট দাঁড়াও, লোদির ছেলে ছিলেন এবং উত্তর ভারতের বিজয়নগর সাম্রাজ্যের রাজা কৃষ্ণদেব রায় সমসাময়িক ছিলেন। এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এরপর দেখো, ইব্রাহিম লোদি যদিও তিনি একজন সাহসী যোদ্ধা ছিলেন, কিন্তু ছিলেন অত্যাচারী এবং অহংকারীও কিন্তু ছিলেন। এর ফলে যেহেতু তিনি অহংকারী এবং অত্যাচারী ছিলেন, তার জন্য আফগান যে অভিজাতরা ছিলেন তাদের বিরোধ করেন। ঠিক আছে, তারা বিরোধ করেন, ফলে কি হয় না, আফগান অভিজাতরা অসন্তুষ্ট হয় এবং আমিররাও কিন্তু অসন্তুষ্ট হয়ে যায়। ঠিক আছে, এই যে ইব্রাহিম লোদির অত্যাচারে মানে জর্জরিত হয়ে পাঞ্জাবের যে গভর্নর দৌলত খাঁ লোদি এবং ইব্রাহিম লোদির যে কাকা আলম খাঁ কী করেছিলেন, যে বাবরকে আমন্ত্রণ করেছিলেন যে ভারত আক্রমণের জন্য। ওকে, এবং এই ইব্রাহিম লোদির যে অত্যাচারের আতিষ্ঠর জন্যই কিন্তু এই ইব্রাহিম লোদির যে আতিষ্ঠতার জন্য আলম খাঁ লোদি এবং দৌলত খাঁ লোদি এবং মেবারের যে রানা সবাই বাবরকে আমন্ত্রণ জানাচ্ছে, এবং বাবর কিন্তু 1526 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসছে, এবং 1526 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসার পরেই তিনি কী করছেন না, পানিপথের প্রথম যুদ্ধ কিন্তু শুরু করছেন। ঠিক আছে, পানিপথের প্রথম যুদ্ধ বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির কিন্তু শুরু হয়েছে। এরপর দেখো, যখনই এই বাবর ভারতবর্ষে আসছে, তখন ইব্রাহিম লোদির 1 লক্ষ বিশাল সৈন্যবাহিনী কিন্তু ছিল। এমন নয় যে ইব্রাহিম লোদির সৈন্যবাহিনী ছিলেন না, সৈন্যবাহিনী ছিল, কিন্তু এইখানে বাবর প্রথম, ঠিক আছে, কোনো যুদ্ধে আধুনিক যে অস্ত্র যেমন হচ্ছে বন্দুক, কামান বা যেটা গান পাউডার, এর কিন্তু ব্যবহার কিন্তু এই পানিপথের প্রথম যুদ্ধতে কিন্তু হয়, এবং পানিপথের প্রথম যুদ্ধে বাবর কিন্তু জয় লাভ করে এবং ইব্রাহিম লোদি কিন্তু মারা যায়। এবং এই ইব্রাহিম লোদি দেখো, এখন পর্যন্ত যতগুলো যুদ্ধ হলো, কোনো সম্রাট কিন্তু দিল্লির সলতনাতে কিন্তু মারা যায়নি, শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে মারা যাচ্ছে ইব্রাহিম লোদি কিন্তু মারা যাচ্ছে। এবং এই ইব্রাহিম লোদি মারা যাওয়ার সাথে সাথে, ঠিক আছে, দিল্লির যে সুলতানি সাম্রাজ্যর এখানে কিন্তু শেষ, বা এখানে কিন্তু দ্য এন্ড বলা যায়। এরপরে দিল্লির সুলতানি বংশে শাসন করবে কে না, হচ্ছে বাবর। ওকে, তো দেখো এবং এই 1526 খ্রিস্টাব্দে কিন্তু শেষ, অর্থাৎ এটা ইব্রাহিম লোদি একটা হচ্ছে দুটো সাম্রাজ্যের যে মানে ইব্রাহিম লোদি এই যে সুলতানি সাম্রাজ্যের কী হলো না, তিনি একবার শেষ হয়ে গেল, এবং এখান থেকেই শুরু হচ্ছে কি না, হচ্ছে মুঘল সাম্রাজ্য। জহরুদ্দিন মোহাম্মদ বাবর কিন্তু সিংহাসনে আবার দিল্লিতে কিন্তু বসছে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে ইব্রাহিম লোদি হচ্ছে দিল্লির শেষ শাসক। এটা পরীক্ষায় অনেকবার ধরে কোশ্চেন পড়ে যে দিল্লির শেষ শাসক কে, হচ্ছে ইব্রাহিম লোদি। এবং 1526 খ্রিস্টাব্দে কিন্তু দিল্লির সুলতানি বংশের কিন্তু এখানে সমাপ্ত কিন্তু ঘটে গেল। এই ছিল হচ্ছে ইব্রাহিম লোদি এবং তার লোদি বংশ সম্পর্কে আলোচনা। এরপর আমরা পড়ব কিন্তু কি পড়বো না, হচ্ছে মুঘল সাম্রাজ্যটা আমরা কিন্তু শুরু করব। ওকে, তো মুঘল সাম্রাজ্য শুরু করার আগে এই ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবে, তাহলে কি হবে, তোমাদের একটার সঙ্গে একটা কোরিলেটেড করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে, চলো পরের ভিডিওটা দেখা হচ্ছে, ততক্ষণের জন্য পড়াশোনা করো, ভালো থাকো।